তোমাদের নোটে দেওয়া আছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আমরা মানব শরীরের গঠন ও অবস্থান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি ও শরীরের বিভিন্ন অংশের সাথে অন্যটির সম্পর্ক জানতে পারি তাকে অ্যানাটমি বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এতে কোনো অবুকের কোনো ব্যাপার নেই তো। অ্যানাটমি কাকে বলে তোমরা বলতে পারবে? আচ্ছা, এর সঙ্গে ফিজিওলজি কাকে বলে? এর সঙ্গে বসাবে বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আমরা মানব শরীরের কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম স্বাভাবিক তাকে শরীরবিদ্যা বলে। শরীরবিদ্যা বা ফিজিওলজি বলে। ঠিক আছে, তার মানে মুদ্রা কথা জেনে রাখবে যে শরীরের গঠন এবং অবস্থান এবং রিলেশন তিনটে কথা অ্যানাটমির সঙ্গে। ঠিক আছে, স্ট্রাকচার, তাদের পজিশন আর তাদের রিলেশন। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় এটা নিয়ে আলোচনা করা আছে মানব শরীরের বিভিন্ন অঙ্গের স্ট্রাকচার, পজিশন এন্ড দেয়ার রিলেশন। ঠিক আছে, গেল। তার মানে এইটা তোমরা বলতে পারবে, তাই তো? আচ্ছা, এবার এগুলো তো মুখস্থর ব্যাপার। বাকি জিনিসগুলো যেটা আছে অস্থি কাকে বলে, টোটাল নাম্বার কত আর তাদের নাম। নামগুলো আমি এই যে মাথার খুলি, মুখমণ্ডল, কানের ভেতর আর থাইরয়েড, এইটা গেল করটির মধ্যে মানে মাথায়। ঠিক আছে, তোমাদের কাউন্টিং 8টি, 14টি, 6টি, হ্যাঁ 1টি, কিন্তু নাম তো এতগুলো নয়। কোনটা দুটো আছে, কোনটা তিনটে আছে, এরকম করে আছে তো। তো নামগুলো তোমরা মাথার খুলির হাড় যেটা বলেছি আমি ইংলিশে বলেছিলাম ক্রেনিয়াল বোন, আর মুখমণ্ডল বলেছিলাম ফেসিয়াল বোন, আর কানের হাড় বলেছিলাম বোনস অফ ইয়ার, আর একটা বলেছিলাম তোমার থাইরয়েডের একটা হাড় রয়েছে যেটাকে হাইওয়েড বোন বলি আমরা। অ্যাকচুয়ালি থাইরয়েড তো বলি না, হাইওয়েড। ঠিক আছে, এটা হাইওয়েড হয়। হ্যাঁ, থাইরয়েড এটা বলছি, ওটা আবার হাড় হতে যাবে না। থাইরয়েডের পাশে একটা এল আকৃতির এরকম ইউএর মতো একটা হাড় থাকে যেটাকে আমরা বলি হাইওয়েড বোন। ঠিক আছে, হাইওয়েড HY। হ্যাঁ, বলো এই যে এটা ঠিক হয়ে গেল, এখানে ভুল ছিল, এটা ঠিক হয়ে গেল। নোটে তোমরা সবাই হাইওয়েড লিখে নেবে থাইরয়েডের জায়গায়। ঠিক আছে, এইবার বলছে সিদ্ধারা মানে হচ্ছে ভার্টিব্রাল যে কলাম বলেছিলাম, ওই কলামের মধ্যে আমরা 5 রকমের হাড় দেখেছিলাম, তাদের নাম দেওয়া আছে। দেখো, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম আর কক্সিস আছে তো। তার মধ্যে সার্ভাইকাল আছে 7টি, থোরাসিক 12টি, লাম্বার 5টি, স্যাক্রাম 1টি, কক্সিস 1টি। এবার এখান থেকে ওরালের কোশ্চেন কি বলেছিলাম, সার্ভাইকাল যে 7টা ভার্টিব্রা আছে সেই 7টা ভার্টিব্রার মধ্যে প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার একটা নাম আছে অ্যাটলাস, আর দ্বিতীয় সার্ভাইকাল ভার্টিব্রার একটা নাম আছে কি অ্যাক্সিস। এই দুটো মনে রাখবে, অ্যাটলাস আর অ্যাক্সিস। আর কি থাকবে না তোমার এই যে থোরাসিক ভার্টিব্রা আছে 12টা, হ্যাঁ, আর লাম্বার ভার্টিব্রা আছে 5টা। একটা বেসিক পার্থক্য বলো এই দুটো থোরাসিক আর লাম্বারের মধ্যে। यस, একদম পারফেক্ট বলে। বডিতে বলে ভার্টিব্রার বডিতে দু সাইডে রিজ কাটার জন্য ফ্যাসেট থাকবে, যেটা লাম্বারে থাকবে না। ব্যাস, এই কথাটা মনে রাখবে শুধু। গেল। আচ্ছা, আর একটা কথা এখানে, আচ্ছা স্যাক্রাম তো একটি হাড়, এটা অ্যাকচুয়ালি কি পাঁচটা এরকম ভাবে বলে 5টি স্যাক্রাল ভার্টিব্রা। যখন ভার্টিব্রা বলছি স্যাক্রাল হয়ে যাচ্ছে। স্যাক্রাম একটা হাড়ের নাম যেখানে 5টা স্যাক্রাল ভার্টিব্রা জুড়ে গিয়ে ত্রিকোণাকার শক্তপোক্ত একটা হাড় তৈরি হয়েছে।
কোশ্চেন এটাই, এই হার্টটার সঙ্গে একটা ইম্পর্টেন্ট হার্ট, আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট হার্ট যুক্ত হয়, সেই হার্টটার নাম কি? স্যাক্রাম যে ভার্টিব্রাটা রয়েছে, ইয়েস, ভেরি গুড। দুদিকে দুটো হিপ বোন ওই স্যাক্রাম বোনটার সঙ্গেই জুড়ছে, আর হিপ বোন দুটো সামনে দুটো হিপ বোনই নিজে নিজেই জুড়ছে, পিউবিক রিজিয়নটা। হিপ বোনের কটা অংশ? তিনটে, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। পিউবিস দুটো সামনের দিকে থাকে, এটা দুদিকে সামনে জুড়ে গিয়ে একটা পয়েন্ট তৈরি করে, যেটা আমরা কি বলি? সিমফাইসিস পিউবিস। মনে থাকবে, সিমফাইসিস পিউবিস, এইখানে একটা অরবিটারি পয়েন্ট, সিমফাইসিস পিউবিস। বুঝতে পেরেছো? দুটো পিউবিক বোন সামনের দিকে, দুইটা পিছনের দিকে তো স্যাক্রামের সাইডে জুড়ে আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। ফলে এটা কি তৈরি হলো? পেলভিস। যে জিনিসটা তৈরি হলো স্যাক্রাম আর দুদিকে দুটো হিপ বোন জুড়ে যে জিনিসটা তৈরি হলো, সেটাকে আমরা বলি পেলভিক গার্ডেল বা পেলভিস। এইবার বলবে, এই পেলভিসের মধ্যে কতগুলো ভাইটাল অর্গান থাকে, তাদের নাম তুমি জানো? বলো, পেলভিসের মধ্যে কি কি থাকে? মেনলি ফিমেল কিছু ইম্পর্টেন্ট অর্গান। পেলভিসের মধ্যে ফিমেল কিছু ইম্পর্টেন্ট অর্গান থাকে, যেমন হচ্ছে ইউটেরাস, দু সাইডে দুটো ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজাইনা। বুঝতে পেরেছো? আর কি থাকে না, ওই পিছনের দিকে রেকটাম, অ্যানাল ক্যানাল, পিছনটার দিকে। ঠিক আছে? এইটাই হচ্ছে কনসেপশন অ্যানাটমিক্যাল। যে স্ট্রাকচার সবসময় জানতে হবে তা নয়, পজিশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ অ্যানাটমি। এই যে আমি ইউটেরাস করছি, ইউটেরাসের পিছনে আছে রেকটাম, অ্যানাল ক্যানাল, সামনে আছে ইউরিনারি ব্লাডার। তো ওরা দে আর অল পেলভিক অর্গান। তাহলে এই পেলভিক অর্গানের নাম জিজ্ঞেস করলে এগুলো সব বলে দিতে হবে। ইউটেরাস, ইউটেরাসের সামনে আছে ইউরিনারি ব্লাডার, পিছনে আছে রেকটাম, অ্যানাল ক্যানাল, দু সাইডে দুটো ওভারি, তার সঙ্গে জুড়ে ফ্যালোপিয়ান টিউব, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে কনসেপশন, মুখস্থ করার দরকার নেই। তুমি যদি অ্যানাটমি, হিউম্যান বডিটার সম্বন্ধে একটা কনসেপশন গ্রো করে ফেলতে পারো, তবে হয়ে যাবে। তার মানে আমরা ধরে নাও, যদি 1 নম্বর কোশ্চেনটা ইংলিশ পরীক্ষায় দিয়ে দেয়, আমরা লিখতে পারবো কি পারবো না? হ্যাঁ কি না? পারবো। ভেরি গুড, এইটাই শুনতে চাই। এইবার ধরো, এইটা আমি বলে দিলাম, যারা যারা ভাবতে পারবো না, তারা বাড়ি থেকে একটুখানি দেখো, শুধু নোটটা দেখো, দেখতে পারবে। বুঝতে পেরেছো? এইবার চলে এসেছিলাম, সেল একটা বলে দিয়েছিলাম মুখে, সেলটা যে বোঝাবার কিছু নেই। সেল তোমরা ক্লাস 6 থেকে পড়ছো, একটা অ্যানিমেল সেল, সেটাই হিউম্যান সেল। হিউম্যান যেহেতু অ্যানিমাল গোষ্ঠীর মধ্যে পড়ছে, হ্যাঁ, তো সেই জন্য একটা সেলের যে বর্ণনা তোমরা ক্লাস 6 থেকে প্রাণী কোষের যে বর্ণনা পড়ে আসছো, সেই জিনিসটা পড়ে আসবে। একটা সেল মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজম থাকবে, মাঝে থাকবে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত অর্গানেলস গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, লাইসোসোম, অ্যানাফ্যাটার, যন্ত্রাংশ সব ঢুকিয়ে দেবে। ঠিক আছে? এইবার চলে আসবে নিউক্লিয়াস। নিউক্লিয়াস একদম ভেতরে সেন্ট্রালাইজ, তার ভেতরে আবার ছোট্ট একটা ডিপ অংশ আছে, নিউক্লিওলাস, তার সঙ্গে নিউক্লিওজালিকা, তাই তো, নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, এরকম করে তোমাদের শুধু করে দিতে হবে, আর সেলের দু একটা কাজ মুখস্থ করে দেবে। ঠিক আছে? তাহলে 5 নম্বরটাও যদি দিয়ে দেয়, সবচেয়ে ইজি কোশ্চেন, যেটা তোমরা অভ্যস্ত হয়েই এসছো জীবন বিজ্ঞান পড়ে, সেটা লিখে দিতে পারবে, হয়ে গেল। এইবার হচ্ছে ব্লাড। ব্লাডের মধ্যে দেখো কতগুলো কোশ্চেন। ব্লাড, প্লাজমা প্রোটিন, আরবিসি, ডাব্লিউবিসি, ব্লাড প্রেশার, হার্ট, মানে এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর ব্লাড দুটো নিয়ে। ঠিক আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম আর ব্লাড, এই দুটো নিয়ে তোমাদের দুটো যে চ্যাপ্টার পড়িয়েছিলাম, এগুলো বড় বড় চ্যাপ্টার, সেইখান থেকে তোমাদের দেয়া আছে ব্লাড। এইবার ব্লাডটা আমি এমনভাবে বলে দিয়েছিলাম
যে প্র্যাকটিক্যালি তোমরা ব্লাডটাকে ভাববে যে ব্লাডটা কি, কেটে গেলে কি দেখতে পাও, একটা লাল রঙের তরল পদার্থ বেরিয়ে আসে। তার মানে ব্লাডটা কি, এটা তো বলতে পারবে যে স্যার লাল রঙের একটা তরল পদার্থ, এই কথাটা তো বলতে পারবে। হ্যাঁ, এইবার এর সঙ্গে রং চং ছাড়বে, দেবে ক্ষারকীয় রিঅ্যাকশন যেহেতু 7 এর উপরে pH 7.5, ঠিক আছে, তো 7 এর উপরে গেলে সে অ্যালকালাইন হয়ে যাবে, আর 7 এর নিচে গেলে জানবে অ্যাসিডিক হচ্ছে। আর যত কম আসছে তত স্ট্রং অ্যাসিডিক হচ্ছে, আর ওদিকে যত বেশি যাচ্ছে স্ট্রং অ্যালকালাইন। এটা যে বেসিক ব্যাপার সায়েন্সে, ঠিক আছে। এইবার যার pH 7.5 হবে সে স্লাইট অ্যালকালাইন হতে হবে তার, আবার যার pH 6.5 হবে সে স্লাইট অ্যাসিডিক হয়ে যাবে। বুঝা গেল? 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তার মানে একটা ক্ষারকীয় ধর্মীয় লাল রং বিশিষ্ট একটা সংযোজক বলা, যেটা আমাদের শরীরে সম্মোহনে কাজে দেয়, মানে সম্মোহন করতে সাহায্য করে বিভিন্ন বস্তু। এটা বলা যায় ব্লাড কাকে বলে। এইবার বলবে ব্লাডের কম্পোজিশন। এখানে ডিভিশন দিয়েছে, অ্যাকচুয়ালি ডিভিশন নয়, এটা অ্যাকচুয়ালি কম্পোজিশন, বুঝেছো? কম্পোজিশন আর ফাংশন। কম্পোজিশন কে পারবে তুমি বলো, ব্লাডের কম্পোজিশন। আগে তো আমরা রিক্যাপিচুলেট করছি, আমরা জিনিসটাকে নোটের সঙ্গে মিলিয়ে দিই। কম্পোজিশন তোমার নোটে লেখা আছে তো, এই সঙ্গীটা এই নোটে লেখা আছে তো কম্পোজিশন তোমার, দেখো বার করতে পেরেছো? দেখে দেখে পড়ো, দেখে দেখে তুমি কম্পোজিশনটা বলো, মুখস্থ করতে হবে। দেখো যদি নোট দিয়েও দেখ, দেখে লেখো তাও পারবে। পরীক্ষার সময় বলে নোটটা দিয়ে দিলাম, তুমি দেখতে লেখো, স্যার এরকম হয় বলছি আর সেটাও পারবে না। আমি বলছি তুমি নোটটা দেখে আমার উত্তরটা দাও, দেখে দেখে বলো, না দেখেও বলতে হবে, তুমি দেখে বলো যে ব্লাডের কম্পোজিশন জিজ্ঞেস করেছে তুমি কি বলবে। লিখবে কি, ব্লাডের দুটো অংশ মেনলি কি কি, না ব্লাডের দুটো অংশ, আমি বলতে আমরা ভুলে গেছো। यस, ব্লাডকে বলেছিলাম যদি আমরা হিমাটোক্রিট মেশিনে যদি ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্যান করে রাখি, তবে নিচে দেখবো 45 ভাগ সেটেল ডাউন হয়ে পড়ে গেছে কোষ, আর উপরে স্বচ্ছ 55 ভাগ তরল পদার্থ আছে, ওটাকে বলছি প্লাজমা 55 ভাগ, আর নিচে অংশটাকে বলছি সেল বা কর্পাসেল বা কোষ, যাই বল, ঠিক আছে না? তার মানে ব্লাডকে প্রথমে কভার ভাগ করলাম, সেল আর প্লাজমা, সেল আর প্লাজমা, ঠিক আছে। এবার প্লাজমাকে সরিয়ে রেখে সেলে এলাম, সেলগুলোকে কাটাকাটি করলাম, করে কি পেলাম, তিনটে প্রকারে সেল পেলাম, আরবিসি প্লেটলেট হয়ে গেল। এইবার ডাব্লিউবিসি গুলোকে ঘাঁটলাম, ঘেঁটে দু ধরনের পেলাম, গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রেনুলোসাইট। গ্র্যানুলোসাইট পেলাম 3 প্রকারের, ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। আর অ্যাগ্রেনুলোসাইট পেলাম 2 ধরনের, লিম্ফোসাইট, মোনোসাইট। এটা যদি নাও বলি একবারে 5 প্রকারে চলে যেতে পারে, যে ডাব্লিউবিসি ঘেঁটে 5 প্রকারের ডাব্লিউবিসি পেলাম, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। এরকমও তোমরা বলে দিতে পারো। গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইটকে মুছে দিতে পারো, ঠিক আছে, ওটা বললেও হবে। এইবার চলে এলো প্লাজমাতে। প্লাজমা একটা লিকুইড বস্তু, লিকুইড বস্তু তৈরি করতে গেলে, শরবত তৈরি করতে গেলে কি লাগে, জল বেশি লাগে আর কিছু কঠিন পদার্থ লাগে। তার মানে প্লাজমা যেহেতু একটা লিকুইড, তার মানে এর মধ্যে কি আছে, জল আছে আর সলিড আছে। প্রথমে দুটো ভাগ করব, জল তো জলই সাইডে সরিয়ে রাখলাম, প্রায় 91 থেকে 92% জল। এইবার 8 to 9% যে সলিড, সেইটাকে আমরা দেখলাম এর মধ্যে দু ধরনের বস্তু রয়েছে। এবার অনেক বই লিখেছে ওখানে সলিড, জল আর গ্যাস, ঠিক আছে। গ্যাসটা থেকে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। তো এইবার সলিড যেটা পেলাম, যে কোনো সলিড যখন ফাটবে 2 ধরনের সলিড পাবে,
অর্গানিক আর ইনঅর্গানিক। এখন অর্গানিক ইনঅর্গানিক আর আপনি প্রথমেই বলছেন ইনঅর্গানিক। তার মানে এই অর্গানিক মানে আমরা যে সমস্ত বস্তুগুলো খাই ব্লাডে থাকবে, যত হরমোনগুলো তো ব্লাড বয়, তো সেই হরমোনগুলো ওখানে থাকবে। তো এইগুলো দেখে দেখে অর্গানিক গুলোর নাম লিখতে থাকবো। কার্বোহাইড্রেট থেকে কি আছে গ্লুকোজ, তাই তো, প্রোটিন থেকে প্লাজমা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এই যে ফর্মে ব্লাডে থাকে, ঠিক আছে। এই তিনটে হয়ে গেল। এর সঙ্গে কি থাকবে? এনপিএন। এনপিএন মানে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। তো সেখানে তোমার ক্রিয়েটিনিন, হ্যাঁ, এই সমস্ত দেখবে জিনিসগুলো লেখা আছে এনপিএন এর মধ্যে। আরো কিছু আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যাডাবাটা, আরো 4-5টা নাম মনে করে মুখস্থ করে নেবে, করে নিয়ে এনপিএন এর লিখে নেবে, ঠিক আছে। এছাড়াও জ্যান্থিন, তারপরে যে কালারিং ম্যাটেরিয়ালস, এই সমস্ত কিছু থাকতে পারে। আর তার সঙ্গে রইল কি হরমোন, এনজাইম, এরা কিছু থাকবে। তাহলে অর্গানিক লিখতে লিখতে এত হয়ে গেল। পিগমেন্টস। এবার ইনঅর্গানিক যত মৌল আছে চোখ বুঝে লিখতে থাকবে। সোডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে লোহা, জিঙ্ক, কপার, ঠিক আছে। তো এই সমস্ত 7টা-8টা যা মনে করতো লিখলে ইটিসি করে, ঠিক আছে না? এই হচ্ছে কম্পোজিশন। যে এইটা তুমি মুখস্থ করে কখনোই আনতে পারবে না। তোমাকে বুঝতে হবে, জিনিসটাকে বুঝে এরকম ভাবে নিয়ে আসতে হবে ফরম্যাটে, তাহলে তুমি মনে রাখতে পারবে। কাজ বলেছিলাম ক্যারি করে 4খানা বলি। অক্সিজেন বহন করে লাংস থেকে কোষে কোষে পৌঁছে দেয়, রক্তই করে অক্সিজেন। কোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেটা কোষ থেকে নিয়ে লাংসে ফেরত আনে, তাই তো। সমস্ত যত নিউট্রিয়েন্ট গুলো আছে, খাদ্যবস্তুগুলো আছে, সরলতম খাদ্যবস্তু যেটা ডাইজেশন সিস্টেমে ভেঙে ভেঙে সরলতম হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এদেরকে ভিতর অঞ্চল থেকে শোষণ করে কোষে কোষে প্রেরণ করে। এছাড়া কোষের মধ্যে অন্যান্য যে সমস্ত নাইট্রোজেনাস পদার্থ উৎপন্ন হচ্ছে যেগুলো শরীর ক্ষতিকারক, সেইগুলো আমাদের রেচন অঙ্গগুলোতে প্রেরণ করে দিচ্ছে। স্কিনে রেচন অঙ্গ, স্কিন আছে, কিডনি আছে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় প্রেরণ করে দিচ্ছে। আর কি করছে জানি, বিভিন্ন ধরনের যে হরমোনগুলো, যে গ্ল্যান্ডগুলো সিক্রেট করছে, সেই গ্ল্যান্ড থেকে হরমোনটা নিয়ে তার টার্গেট সেলে পৌঁছে দিচ্ছে কে? সেই রক্ত, ঠিক আছে। তো এতগুলো 4-5টা-6টা বহন হয়ে গেল। এইবার হচ্ছে মেইনটেনেন্স, মানে সাম্য রক্ষা করে, জলের মশা, জলের সাম্য রক্ষা করে, টেম্পারেচারের তাপমাত্রার সাম্য রক্ষা করে, অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে, ঠিক আছে, ব্লাডের ভলিউম মেইনটেইন করে, ইলেক্ট্রোলাইটসও মেইনটেইন করে। তো মেইনটেনেন্সে এইরকম তুমি কতগুলো চাপিয়ে দিলে। এবার ডিফেন্সে আসো, মানে আমাদের যে সমস্ত ডাব্লিউবিসি গুলো আছে, তারা কিছু ডাব্লিউবিসি আছে, তারা তাদের ফ্যাগোসাইটিক প্রপার্টি আছে, তারা তার মাধ্যমে জীবাণুগুলোকে এনগ্রাম করে বিনষ্ট করতে পারে। প্লাস কিছু তোমার প্রোটিন আছে এবং তোমার কিছু মানে অ্যান্টিবডি আছে, যেগুলো আমাদের শরীরে একটা ডিফেন্স তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, যেগুলো বিভিন্ন জীবাণুর এগেইনস্টে লড়াই করে আমাদের বডিকে শক্তিশালী রাখে বা সেফ রাখে, ঠিক আছে। তো এইরকম মানে 5টা, 4টে, 9টা, 10টা, 11, 12টা কাজ ব্লাডের মধ্যে তোমরা লিখে দিতে পারো। তাহলে এটা যদি আসে তোমরা আগে এটাকে অ্যাটেন্ড করো, ঠিক আছে। এইবার দেখবে ব্লাডে যে প্লাজমা ছাড়লাম, প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকে তাদেরকে বলি আমরা এক কথায় প্লাজমা প্রোটিন। প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকছে তাদেরকে এক কথায় আমরা বলছি প্লাজমা প্রোটিন। এবার প্লাজমা প্রোটিনের 4টে ভ্যারাইটি তোমাদের দেয়া আছে, দেখো হলো প্লাজমা প্রোটিনটা হলো 4টে ভ্যারাইটি দেয়া আছে। কি কি লেখা আছে 4টে ভ্যারাইটি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, হাইড্রোজেন প্রথম
থাইমিন হচ্ছে প্রথম লিঙ্ক, অ্যালবুমিন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ঠিক আছে, এরা আমাদের বডি গঠনে সাহায্য করে। রক্তের কাজ গেল প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। কটা দিয়েছে? 12টা। দেখো বলেছে প্লাজমা প্রোটিনের কাজ। প্লাজমা প্রোটিন রক্তেরও কিছু কাজ এর মধ্যে। প্লাজমা যেহেতু রক্তেরই একটা অংশ, বুঝতে পেরেছো? তার মানে রক্তেরও কিছু কাজ এর মধ্যে ঢুকে যাবে, যেমন অ্যাসিড বেস ব্যালেন্স রক্ষা করা, তারপরে হচ্ছে তোমার ব্লাড প্রেশার বা রক্তের চাপকে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, রক্তের চটচটা ভাবকে নিয়ন্ত্রণ করে। মেন যে প্লাজমা প্রোটিন, দুটো প্লাজমা প্রোটিন আছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, তারা আমাদের শরীরে তোমার রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। তারা কারা? এই যে চারটি প্লাজমা প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোটোফিন, এর মধ্যে দুটো প্লাজমা প্রোটিন রক্তপাত বন্ধ করতে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারা কারা? ফাইব্রিনোজেন আর প্রোটোফিন। লাস্টে দুটো ফাইব্রিনোজেন আর প্রোটোফিন। রক্ত সঞ্চয়ের মুদ্রা ইকুয়েশন কি? যখন একটা ব্লাড ভেসেল ছিঁড়ে যাচ্ছে তখনই তো রক্তপাত হচ্ছে, আর তার মানে টিস্যু ড্যামেজ হচ্ছে। এই ড্যামেজ টিস্যু থেকে এরিথ্রোপয়েটিন বলে একটা ফ্যাক্টর বেরোচ্ছে, যেটা তোমার প্রথম লিঙ্কে থ্রম্বিনে পরিণত হয়, বুঝতে পেরেছো? বা থ্রম্বোপ্লাস্টিন, ওইটাকে থ্রম্বোপ্লাস্টিনও বলা হয়। থ্রম্বোপ্লাস্টিন ড্যামেজ সেল থেকে বেরোচ্ছে, সেখান থেকে এরা প্রথম লিঙ্কে থ্রম্বিনে পরিণত করছে। থ্রম্বিন কি করছে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে। ফাইব্রিনোজেন অ্যাকচুয়ালি সলিউবল প্রোটিন, ব্লাডের মধ্যে গুলে থাকে, আর ফাইব্রিন হচ্ছে ইনসলিউবল প্রোটিন, অর্থাৎ সে সরু সুতোর মতো আকৃতি ধারণ করে। এবার রিমুভ করতে আমাদের কি লাগে? সুতো লাগে। ছিঁড়ে গেলে জামা কাপড় আমরা কি করি? সুতো দিয়ে তো রিমুভ করি। ওখানেও তাই, ওখানটা যে ছাদা হয়ে যাচ্ছে ওই ফাইব্রিন সুতোগুলো এরকম জালকের মতো সৃষ্টি করছে, আর সেখানে ওই পঞ্চক্রিয়াগুলো গিয়ে চাপ খেয়ে গিয়ে একটা ব্যারিয়ার সৃষ্টি করছে, ফলে ওখানটা ব্লাডটা রক্তপাতটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা ঘটলো, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা রক্ত চঞ্চল প্রক্রিয়া বা ব্লাড কোয়াগুলেশন। বুঝা গেল? এখানে দুটো ফ্যাক্টর মেন, একটা হচ্ছে প্রথম লিঙ্ক আর একটা হচ্ছে ফাইব্রিন। এর সঙ্গে অনেক অ্যাক্সেসরি আছে, ক্যালসিয়াম আছে, আরো বিভিন্ন ধরনের 12-13 আরো গোটা 10 ফ্যাক্টরের সঙ্গে জড়িয়ে আছে। সেগুলো তোমরা যখন কোয়াগুলেটিং ফ্যাক্টর 13খানা নাম চাইবে তখন ওইগুলো মুখস্থ করতে হবে, আর কিছু না। বুঝতে পেরেছ? প্রথম লিঙ্ক থাকবে, ফাইব্রিনোজেন থাকবে, ক্যালসিয়াম থাকবে, লিভাইন থাকবে, সুয়াট ফ্যাক্টর থাকবে, অনেকগুলো ফ্যাক্টর আছে, অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর থাকবে। বুঝতে পেরেছ? ফ্যাক্টর 1 টু ফ্যাক্টর 13 এরকম নাম করে করে লেখা আছে। তার মানে ব্লাড কোয়াগুলেশন আর যে প্লাজমা প্রোটিন আর প্লাজমা প্রোটিনের কাজ, এটা এলে পারবে। হচ্ছে আরবিসি। আরবিসি তো জানো মেন, আরবিসি হচ্ছে রক্তের যে মেন কণিকাগুলো আছে, মানে সেলগুলো আছে, তার সিংহভাগ আছে আরবিসি। আরবিসির সঙ্গে ডাব্লিউবিসি রেশিও কত? 700:1। 700:1 হচ্ছে আরবিসির সঙ্গে ডাব্লিউবিসি। কারণ আরবিসি থাকে 5 মিলিয়ন এভারেজ, কথা বলছি, বিভিন্ন আছে, এভারেজে 5 মিলিয়ন। 5 ব্যাপারটা অনেক খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আমাদের শরীরে টোটাল ব্লাড থাকে 5 লিটার, এভারেজে 5 লিটার। ঠিক আছে, আমাদের টোটাল আরবিসি কাউন্ট হচ্ছে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে 5-এর
বিরাট গুরুত্ব। লিভারের বর্ডার আছে 5টা, কিন্তু এরকম 5 ব্যাপারটা অনেক ক্ষেত্রে অ্যানাটমির সঙ্গে মিলে যাবে। একটা হাতে কটা মেটাকার্পাল বোন আছে? 5টা। তো এরকম 5 অনেক ক্ষেত্রে মিলে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো সেখানে তোমরা আরবিসি একটা মানে আর কি স্ট্রাকচার জানবে আগে। মানে আরবিসিটা গোল বাইকনকেভ সাইড দিয়ে দেখে ডাম্বেলের মতো মনে হবে। এমনি সোজাসুজি যখন দেখছি গোল, সাইড দিয়ে দেখলে পরে ডাম্বেলের মতো মনে হবে। অর্থাৎ দু সাইডটা উত্তল, মাঝটা অবতল, বাইকনকেভ টাইপের অনেকটা। আর এর কোনো নিউক্লিয়াস নেই, পুরো সাইটোপ্লাজম জুড়েই আছে হিমোগ্লোবিন। টোটালটাই আছে হিমোগ্লোবিন। ওর মেন ব্যাস হচ্ছে 7 মাইক্রন। 7 মাইক্রন হচ্ছে স্বাভাবিক ব্যাস। এই ব্যাসের থেকে যদি ব্যাস কমে যায় তখন আয়তন কমে যাবে, ব্যাস বেড়ে গেলে আয়তন বেড়ে যাবে। স্বাভাবিক আয়তন মোটামুটি 85 থেকে 90 ফেন্টোলিটার। ভলিউম, মিনস কর্পাসকুলার ভলিউম, এমসিভি যেটাকে আমরা বলি, একটা কর্পাসেলস আরবিসির ভলিউম কতটা সেটাকেই বলি আমরা এমসিভি। এই এমসিভি ভলিউম থেকে আমরা যখন অ্যানিমিয়া গুলো ডায়াগনোসিস করি তখন কতগুলো কথা বলি। একটা হচ্ছে মাইক্রোসাইট বা মাইক্রোসাইটিক, একটা বলি ম্যাক্রোসাইটিক, একটা হচ্ছে নর্মোসাইটিক। যখন ওই 85 থেকে 90 এর মধ্যে ভলিউম করছে তখন সেটা হচ্ছে নর্মোসাইট, নরমাল। ওর থেকে নিচে যখন হচ্ছে ছোট হয়ে যাচ্ছে তখন মাইক্রো, ওর থেকে যখন বড় হচ্ছে তখন ম্যাক্রো। বুঝে গেল? এইবার আমাদের যে তোমার মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন করি আমরা যে অ্যানিমিয়া, তখন সেক্ষেত্রে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে আমরা যে হিমোসাইটোলজিটা দেখি, হিমোসাইটোলজি দেখে ওইখানকে অ্যানিমিয়াটা ক্লাসিফাই করা হয়। সেখানে দেখবে তোমার 3 প্রকারের লেখা থাকে: মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক, হাইপারক্রোমিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক। বুঝে গেল? তো সেটা তোমাদের পরবর্তী স্টেপে প্যাথোলজিতে পড়বে, এখন ফিজিওলজিতে ওটা পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে তোমাদের ডাব্লিউবিসি দেখবে 5টা ডাব্লিউবিসি আঁকা আছে তোমাদের নোটেতে। 5টা দেখবে চিত্র 5 ধরনের, কারণ এদের নিউক্লিয়াসের প্যাটার্নগুলো দেখে আর গ্র্যানুলোসাইট দেখে আমরা চিনি। প্রথমে দুটো ভাগে ভাগ করি, গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। কারণ যে সমস্ত ডাব্লিউবিসি সাইটোপ্লাজমে গ্র্যানুল আছে তাদেরকে বলবো গ্র্যানুলোসাইট। এখানে 3 প্রকারের গ্র্যানুল থাকে। কোনো গ্র্যানুল অ্যাসিডে স্টেন হয়, তাদের বলা হয় অ্যাসিডোফিলিক বা ইওসিনোফিল। কারো গ্র্যানুল বেসিক স্টেনে তোমার স্টেন হয়, তাদেরকে বলি আমরা বেসোফিল। আবার কারো গ্র্যানুল পুরো নিউট্রাল, না অ্যাসিডে স্টেন নেয় না বেস স্টেন, তার বলে নিউট্রোফিল। এই নিউট্রোফিলের সংখ্যায় আরবিসি যতগুলো আছে তার প্রায় 70%, 60 থেকে 70% থাকে নিউট্রোফিল, তারা নিউট্রালি থাকে। ঠিক আছে? আর তারপরে যে স্থানটা নেয় সে হচ্ছে লিম্ফোসাইট, সে প্রায় 20 থেকে 30% থাকে লিম্ফোসাইট। তার মানে এরা দুজনেই প্রায় কভার করে দেয়। বাকিরা আছে অল্প অল্প, যেমন মোনোসাইট আছে 5 থেকে 10%, ইওসিনোফিল আছে 2 থেকে 5%, বেসোফিল আছে 0 থেকে 1%। তো এইরকম পার্সেন্টেজ গুলো যখন আমরা অ্যানালিসিস করি তাকে আমরা মেডিকেল ভাষায় বলি টিসি। দেখবে তাকে ওরা লেখে টিসি, ডিসি, এসআর, তাই না? 80% এরকম। এই যে হিমাটোলজিক্যাল যে অ্যানালিসিস, সেখানে এই সমস্ত গুলো থাকে, তার সঙ্গে পিসিবি থাকে, এমসিবি থাকে, এমসিএইচসি থাকে। বুঝলে? তো এই যে ব্যাপারগুলো আমরা নোটেশনে মিলিয়ে নেব, আর কিছুই না। তো সেখানে সব ইংরেজিতে লেখা আছে, দেখো সব বলে দেওয়া আছে। আমি শুধু নোটটা ঝালিয়ে দিচ্ছি তোমাদের, তোমাদের পড়তে হবে অবশ্যই। না পড়লে আমি কত
ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার তোমাদের মাপিয়েছে, বললো তোমাদের ব্লাড প্রেশার যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রটার নাম কি? থির্মোম্যানোমিটার। ভেরি গুড। আর ব্লাড প্রেশার কাকে বলে? এই দুটো জিনিস আমাদের ফার্স্টে জানতে হবে যে ব্লাড প্রেশার বলতে কি বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই ব্লাড প্রেশার? বলো, ডেফিনিশন বলো। মানে নিজের ভাষায় ব্লাড প্রেশার কাকে বলে? যখন রক্ত নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন সেই রক্ত নালীর ওয়ালে যে পার্শ্বচাপ প্রয়োগ করছে তাকে বলছি আমরা ব্লাড প্রেশার। বলতে পারবে? হ্যাঁ, যখন রক্ত নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন ওই রক্ত নালীর গায়ে বা ওয়ালে বা দেওয়ালে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে বলি আমরা ব্লাড প্রেশার। ঠিক আছে? এইবার ব্লাড প্রেশার যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রটাকে বলি আমরা স্পিগমোম্যানোমিটার। এর অনেকগুলো ভ্যারাইটি আছে। ঠিক আছে? বেসিক্যালি কতগুলো পার্টস আছে, সেই পার্টস গুলোকে তোমাদের জানতে হবে। একটা থাকে কাপ। কাপ মানে কি না, একটা রাবারের বেলুনকে একটা কাপড় দিয়ে জড়ানো আছে একটা অংশ, তাকে বলছি কাপ। এই বেলুনটার সঙ্গে দুটো নল যুক্ত থাকে। ঠিক আছে? একটা নলের প্রান্ত একটা মার্কারি ম্যানোমিটারের সঙ্গে যুক্ত থাকে বা কোনো স্প্রিং গেজের সঙ্গে যুক্ত থাকে, আর একটার সঙ্গে একটা হ্যান্ড পাম্প থাকে, একটা স্ক্রু যুক্ত হ্যান্ড। ঠিক আছে? তাহলে কাপটা বোঝাতে পারলাম। এই আছে কাপের মধ্যে, আর কিছু নেই। আর কি আছে এর সঙ্গে? স্টেথোস্কোপ বলে একটা যন্ত্র এর সঙ্গে লাগে, যেটা ব্লাড প্রেশার মাপতে লাগে। এইবার কি বাঁধার নিয়ম, কিভাবে আমি বাঁধবো, কি পজিশনে রাখবো। ঠিক আছে? সবসময় বেসিক্যালি কিছু জিনিস মনে রাখবে। একটা হচ্ছে আমরা সাধারণত লেফট হ্যান্ডে চয়েস করবো, লেফট হ্যান্ডে চয়েস করবো। তার মানে এই নয় যে অন্য হাতে মাপা যাবে, সব জায়গায় মাপা যাবে, কিন্তু আমরা ইনিশিয়ালি আমরা লেফট হ্যান্ডকে চয়েস করবো। সেটারও কারণ বলে দিয়েছিলাম, কারণ লেফট হ্যান্ডে যে আর্টারিটা আসে, আমরা কোন আর্টারির উপরে মাপবো প্রেশারটা? ব্রেকিয়াল আর্টারির উপরে। আমরা কোন আর্টারির উপরে প্রেশারটা মাপবো? ব্রেকিয়াল আর্টারির উপরে। এবার ব্রেকিয়াল আর্টারিগুলো একটু ধারণা রাখা চাই। আমি একটুখানি বলেছিলাম আর্টারিগুলো কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন পড়িয়েছিলাম। হ্যাঁ, এইরকম তো আমাদের শরীরে হার্টটা সামনে থেকে দেখতে এইরকম হার্ট শেপে। এইখানে ডায়াফ্রামের উপরে হার্টটা বসে আছে, আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এইখান থেকে একটা আর্টারি এভাবে উঠছে, উঠে এই ক্যাচ খাচ্ছে, ক্যাচ খেয়ে এই হৃৎপিণ্ডের পিছন দিক দিয়ে এই ডায়াফ্রামকে ভেদ করে পেটে নেমে আসছে। কনসেপশনটা আমি দিচ্ছি শুধু। এই যে এইখানে এই যে এইটা এরকম ভাবে উঠে পেছনে ব্যাক খাচ্ছে, আমরা যখন এরকম ভাবে একটা আসন করি পিনওয়ালি আর্চ খেলা, সেই জন্য। আর এই যে ভেসেলটা উঠছে এর হচ্ছে অ্যাওর্টা, এর নামই হচ্ছে অ্যাওর্টা। এবার এই যে যেখানে আর্চ খাচ্ছে সেখানে এই অংশটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এই যে প্রথম এইটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে উঠলো। এর হার্ট হচ্ছে খুব স্বার্থপর। অ্যাসেন্ডিং অ্যাওর্টার গোড়া থেকে তোমার দুটো ব্রাঞ্চ, এদিকে পিছন দিক দিয়ে একটা, সামনের দিক দিয়ে একটা করোনারি আর্টারি, বুঝলে? ন্যাচারাল করোনারি আর্টারি, পোস্টাল করোনারি, তারপরে অসংখ্য বাঁচবে। নিচে আগে বাঁচো, তারপর অপরকে বাঁচাও। বুঝতে পেরেছো? এটাই প্রকৃতির ধর্ম। তুমি যদি মরেই গেলে আর কাকে বাঁচাবে? সেই জন্য হার্ট আগে প্রথম ব্লাড সাপ্লাইটা নিজে নেয়, কারণ ওই তো পাম্প করবে। ও বেঁচে না থাকলে পাম্পটা ওই কি করবে, আর নাহলে বাকিগুলো পাবে কি করে। সেই জন্য ফার্স্ট ও নিচে নেয়। বুঝতে পেরেছে? আর্চার ব্যাপারটা প্রথম ব্রাঞ্চ হচ্ছে করোনারি
এইবার এই যে আর্টসে এইখান থেকে মেন তিনটে ব্রাঞ্চ বেরোয়, একটা দুটো তিনটে। এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, সোজা হাতে চলে যাচ্ছে, দিয়ে হাতের মধ্যে বেঁকে এখানে অ্যাক্সিলারি আর্টারি হচ্ছে, তারপরে ব্রেকিয়াল আর্টারি হয়ে যাচ্ছে। একটাই আর্টারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। এখান থেকে এটা হচ্ছে তোমার সাবক্লেভিয়ান, এখান থেকে এখানে অ্যাক্সিলারি, তারপরে এখান থেকে এই যে এই অবধি এখানে কোন লিখা করো এই অবধি এলো, এটা হচ্ছে ব্রেকিয়াল। আর একটু নিচে নেমে এরা দুটো ভাগে ভাগ হয়ে গেল, রেডিয়াল আর আনলাম। এই হাতে এসে এইখানটা এসে দুটো ভাগ হয়ে গেল, রেডিয়াল আর আনলাম। এই বুড়ো আঙুলের দিকে যে হাড়টা থাকে জানবে রেডিয়াস, আমি পড়ার অবস্থায় বারবার বলেছি। আর এই কের আঙুলের দিকে যে হাড়টা থাকে সে হচ্ছে আনলাম। তার মানে রেডিয়াস আর্টারি এইরকম থাকবে। তার মানে পালস আমরা যখন এইখানটা মাপবো, কোন আর্টারির উপরে মাপবো? কোনটাই উত্তর দিতে পারবে। পালস আমরা যে এটা মাপছি এটা হচ্ছে রেডিয়াল পালস। এর নাম হচ্ছে রেডিয়াল পালস, কারণ এই রেডিয়াল আর্টারির উপরে আমি পালসটা মাপছি। হার্টের যে বিটটা আমি এইখান থেকে দেখে বলে দিতে পারছি হার্ট মিনিটে কটা বিট করছে, ঠিক আছে। এইখানটা আমি কাপ বাঁধবো এই আর্টারিটাতে, কারণ এইটা একটা সিঙ্গেল আর্টারি। এমন ভাবে কাপটাকে বাঁধবো যে এই যে স্কিন আর তোমার কাপের মাঝে কোনো ধরনের গ্যাপ না থাকে। 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হাতটা পুরো এক্সটেনশন থাকবে না বা পুরো ফ্লেকশন থাকবে না, সেমি ফ্লেক্স থাকবে, জাস্ট সেমি ফ্লেক্স, এই অবস্থায় রাখতে হবে। আর স্প্রিং গেজ আর মার্কারি ম্যানোমিটার এটাকে হার্টের লেভেলে, এই হচ্ছে তিনটে বেসিক রুল, ঠিক আছে। এই তিনটে রুল মেনে আমি এই করব। লেফট হাতটা চয়েস করব, কারণ এটা আর্টারিটা একটাই পথ দিয়ে যাচ্ছে, কোনো ব্রাঞ্চ নয়। এইটা তো ক্যারোটিড আর্টারি, সোজা এদিকে লেফট ক্যারোটিড আর্টারি, এই লেফট সাইড দিয়ে উঠে যাচ্ছে ব্রেনে। আর এই দিকের আর্টারিটা আগে প্রথমে একটা ব্রাঞ্চে বের হচ্ছে ইননমিনেট হয়ে, তারপরে রাইট ক্যারোটিড হয়ে মাথায় চলে যাচ্ছে, রাইট সাবক্লেভিয়ান হয়ে হাতে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ এদিকে সাবক্লেভিয়ানটা মানে ব্রেকিয়াল আর্টারিটা ব্রাঞ্চ হয়ে আসছে, আর এইটা আসছে না ডাইরেক্ট, এই হার্ট পাম্প করছে, রক্তটা সাইড, যার জন্য প্রেসারটা মানে ভালোভাবে এইখানে ব্যক্ত হবে, কতটা প্রেসারে রক্তটা বইছে, যার জন্য আমরা লেফট হ্যান্ডটা নিই, বুঝতে পেরেছো? তো গেল কেন করছি, কি কতগুলো পয়েন্ট বলে দিলাম। কাপটা আর্মে বাঁধতে হবে ব্রেকিয়াল আর্টারির উপরে, হ্যাঁ, এবং সেখানে দেখতে হবে লোয়ার কোয়ার্টার অফ দা কাপ, এই যে এলবো জয়েন্ট থেকে যেন 1 ইঞ্চি উপরে থাকে, আর এই স্কার্ফ আর স্কিনের মধ্যে যেন কোনো ধরনের গ্যাপ না থাকে, সেরকম ভাবে কনফার্মলি বাঁধতে হবে। আর হাতের পজিশনটা থাকবে, হাতটা সেমি ফ্লেক্স থাকবে, আর স্প্রিং গেজ বা মার্কারি ম্যানোমিটারের পজিশন হবে দেয়ার একটা হার্টের লেভেলে থাকতে হবে, তাকে মানে এইখানে আমি বাঁধলাম আর মার্কারি ম্যানোমিটার মাথায় তুলে দিলাম, তা কিন্তু হবে না। এই হার্টের লেভেলে তুলতে হবে, বা হাতের শুয়ে যখন মাপছি হার্টের লেভেলে প্লেস করতে হবে, বুঝে গেল? এই হার আমাকে মাপতে হবে। কটা পদ্ধতিতে আমরা ব্লাড প্রেসারকে মাপতে পারি? কটা পদ্ধতিতে আমরা ব্লাড প্রেসারকে মাপতে পারি? 3টে। মাপা শিখিয়েছে তোমরা জানো না? তো কি মাপা শিখেছো? 3টে পদ্ধতিতে আমরা ব্লাড প্রেসারকে মাপতে পারি। ক্লিনিক্যাল, ঠিক আছে। উইকো ম্যানোমিটার গুলো বললাম তোমার অ্যানিরয়েড হতে পারে, মার্কারি হতে পারে। যদি ম্যানোমিটারটা মার্কারি থাকে তখন তাকে মার্কারি ম্যানোমিটার বলা, যদি ঘড়ির মতো জিনিস বস্তু থাকে তাহলে অ্যানিরয়েড বলা। এছাড়া এখন একটা ডিজিটাল বেরিয়েছে, ঠিক আছে। ঘড়ির মতো থাকে অ্যানিরয়েড, ANERIOD, অ্যানিরয়েড বলা। এই ঘড়িটার নাম হচ্ছে স্প্রিং গেজ। ঘড়িটার নাম, ঘড়িটাকে কি বলি? স্প্রিং গেজ, SPRI, স্প্রিং গেজ, স্প্রিং গেজ, বুঝে গেল? আচ্ছা, এইবার যাই হোক না কেন, এইভাবে আমি
জিনিসটা মাপবো, তিনটে পদ্ধতিতে আমরা মাপতে পারি। ফার্স্ট হচ্ছে তোমার ঘড়ির কাঁটা অসিলেশন দেখে বা মার্কারি ম্যানোমিটারের অসিলেশন দেখে, তাকে বলা হয় অসিলেটরি মেথড। ঠিক আছে? আর কি না, পালস দেখে, এখানে পালস দেখেও মাপতে পারি, তাকে বলি আমরা প্যালপেটরি মেথড। আর একটা কি, স্টেথোস্কোপ বসিয়ে হার্টের সাউন্ড শুনে মাপতে পারি, তাকে বলছি আমরা অসকালটেটরি মেথড। কতগুলো কথা আছে মেডিসিনের, যে আমরা যে রুগী পরীক্ষা করি, রুগী পরীক্ষা করার 4টে স্টেপ আমরা দেখি। একটা হচ্ছে আমরা চোখে দেখি ফার্স্ট রুগীটাকে, দ্যাট ইজ অবজারভেশন। ঠিক আছে? তারপরে রুগীটাকে আমরা ছুঁয়ে দেখি, তাকে বলি আমরা প্যালপেশন। তারপরে রুগীটাকে আমরা ঠুকে ঠুকে দেখি, তাকে বলি আমরা পার্কাশন। তারপরে আমরা স্টেথোস্কোপ লাগিয়ে স্টেথোস্কোপের সাহায্যে দেখি রুগীটাকে, তাকে বলি আমরা অসকালটেশন। তো এই 4টে স্টেপ আছে এক্সামিনেশন অফ এ পেশেন্টের। 4টে স্টেপ আমরা মেনটেন করি সমস্ত ডাক্তারবাবুরা। একটা হচ্ছে অবজারভেশন, একটা হচ্ছে প্যালপেশন, একটা হচ্ছে পার্কাশন, আর একটা হচ্ছে অসকালটেশন। এই 4টের মাধ্যমে রুগীটাকে আমরা দেখে একটা প্রবাবল ডায়াগনোসিসে আসি, সেটাকে বলি আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সেটা হতেও পারে নাও হতে পারে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস উপরে আমরা টেস্ট করতে বিভিন্ন, যে আমার ডায়াগনোসিসটা সঠিক হয়েছে কিনা জানার জন্য। সেই জন্য এই সাপোর্টেড বাই মেডিকেল টেস্ট তখন ফাইনাল থাকে। বুঝে গেল? স্যার একটা কোশ্চেন আছে, বলছি ব্লাড প্রেশার মাপার সময় বাঁ হাতটা তো প্রেফারেবল, ঠিক আছে, এবার যদি রাইট হ্যান্ডে কোনো একটা পেশেন্টের কথাটা নাম শুনেছি, আমি একটু কোশ্চেনটা বলে নিই। একটা পেশেন্টকে আমি লেফট হ্যান্ডে মাপলাম, তারপরে রাইট হ্যান্ডে, সেখানে কি কোনো মানে ডিফারেন্স এলেও আসতে পারে? সামান্য ডিফারেন্স আসতে পারে, যেটা নেগলিজেবল। এটা আমাদের রিতে চিকিৎসাতে খুব একটা প্রভাব পড়ে না। বুঝে গেল? যেমন ধরো এগুলোকে একটা রুলস করে দিয়েছে, তাই তার মানে তার লেফট হ্যান্ড নেই, আমি তার কি পেশা মাপতে পারবো না? বুঝতে পেরেছি ব্যাপারটা? এইরকম সবই করা যায়, কিন্তু প্রত্যেকটার কিছু কিছু রুলস থাকে। যেমন ধরো আমাদের যে এই যে বিসিজি ভ্যাকসিনটা আমাদের যে দেয়া হয়, কোথায় দেয়া হয় জানো? ইউনিভার্সাল, এটা আমাদের অল ওভার ইন্ডিয়া একটা ল আছে, সেই ল অনুযায়ী সমস্ত বাচ্চাকে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। জানো সেটা কোথায় দেওয়া? লেফট আর্মে, দেখবে লেফটের আপার আর্মে, প্রতিটা বাচ্চা দেখবে বাঁ হাতের আপার আর্মে। এটা রুলস করে দিয়েছে, তার মানে কি এভাবে দেওয়া যায় না? দেওয়া যায়, কিন্তু আমরা তো একটা নেটওয়ার্কের মধ্যে বাচ্চাকে রাখি। স্বাস্থ্যকর্মীরা যখনই সবাই জানে যে লেফট হ্যান্ডে এখানে বিসিজি দেওয়া আছে, এবার আর বাপের বাড়ি সেই সিমলাগড়, সেখান থেকে হঠাৎ করে চলে এলো ব্যান্ডেল, তারপরে এবার তার সেই ক্লিনিকাতে গেল, তখন ওরা এইসব জিনিসগুলো মিলিয়ে নিতে পারে, জিনিসগুলো যাতে গড়বড় না হয়। আমার তো অনেক ক্লাস হয়ে গেল, গঙ্গা বয়ে কোথায় চলে গেছে, এবার সমুদ্রে পড়বে পড়বে ব্যাস। প্রেসার 3টে পদ্ধতিতে মাপতে পারি আমরা, ওই পদ্ধতিগুলো বললাম। এবার নিয়ম কানুনগুলো তো বলেই দিলাম। এইবার ব্লাডের নর্মাল ভ্যালু, ঠিক আছে, ব্লাড প্রেসারের নর্মাল ভ্যালু দুটো ভ্যালু আমরা মেনলি লিখি। একটা হচ্ছে সিস্টোলিক, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। ঠিক আছে? তো এই সিস্টোলিকটা হচ্ছে প্রেসার ডিউরিং সিস্টোলিক কন্ডিশন অফ দা হার্ট। এবার বলে হোয়াট ইজ সিস্টোল? বলে কন্ট্রাকশন অফ দা হার্ট ইজ কল্ড সিস্টোল, রিল্যাক্সেশন অফ দা হার্ট ইজ ডায়াস্টোল। ঠিক আছে? হার্ট যখন রিল্যাক্স অবস্থায় আছে তখন যে প্রেসার, দ্যাট ইজ ডায়াস্টোলিক প্রেসার। হার্ট যখন সংকুচিত অবস্থায় আছে তখন যে প্রেসার, তাকে বলছি আমরা
সিস্টোলিক প্রেসার হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে মিনিমাম প্রেসার। এই দুটো ভ্যালু আমরা প্রিমো ম্যানোমিটারের সাহায্যে তিনটে পদ্ধতিতে মাপতে পারি। যেমন অসিলেশন পদ্ধতি বলছি, এইরকম আমি যখন টাইট করে প্রেসারটা বাড়াবো 160 170 এ নিয়ে গেলাম, দেখলাম কাঁটা কোনো অসিলেশন নেই, নামাচ্ছি 130 থেকে হালকা নড়তে শুরু করলো, 120 তে এসে দপং শুরু করলো। ম্যাক্সিমাম অসিলেশন যেখান থেকে শুরু হলো, দ্যাট পয়েন্ট ইজ সিস্টোলিক প্রেসার। এবার আমরা ম্যাক্সিমাম হতে একটা পয়েন্টে মিনিমাম আসে, মিনিমাম পয়েন্টটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। এখানে তুমি অ্যাকুরেট পাবে না, কিন্তু একটা অ্যাজাম্পশন পাবে। এই পদ্ধতিটাকে বলছি আমরা অসিলেটরি মেথড, কারণ আমরা অসিলেশন দেখছি, যেটা স্প্রিং গেজে যদি দেখি তার কাঁটার কম্পন, আর যদি মার্কারি ম্যানোমিটারে দেখো ম্যানোমিটারের কম্পন। যেখানে ম্যাক্সিমাম কম্পন শুরু হলো দ্যাট ইজ সিস্টোলিক, এর মধ্যে হতে যেখানে মিনিমাম হয়ে গেল দ্যাট ইজ ডায়াস্টোলিক। আর একটা বলেছি প্যালপেটরি মেথড, মানে এখানে রেডিয়াল পালস দেখো, এখানে কাপের কাজই হচ্ছে প্রেসারটা বাইরে থেকে দিয়ে রক্ত চলাচলটাকে বন্ধ করা। ঠিক আছে, আমরা ফিজিক্সে পড়েছি একটা নলের মধ্যে দিয়ে যখন একটা লিকুইড প্রবাহিত হয়, ওর ভেতরে যে প্রেসারে প্রবাহিত হচ্ছে, আমরা যদি তার চারদিক থেকে সেই প্রেসার বাইরে থেকে প্রয়োগ করি, তবে ওই লিকুইডটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এটা ফিজিক্সের ল। এই ল এর উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু ইনডাইরেক্টলি প্রেসারটা মাপছি। এইখানে কেন নিচ্ছি না, এখানে একটা সিঙ্গেল ব্লাড ভেসেলস পাচ্ছি, একবারে শক্তপোক্ত সুন্দর ব্লাড ভেসেলস পাচ্ছি আমরা। সেই জন্য এইখানে যদি আমি বাইরে থেকে প্রেসার দিচ্ছি, এমন একটা প্রেসার দিচ্ছি যেখানে যেটা ম্যাক্সিমাম প্রেসারে ও বইছে, সেই প্রেসারটা যখন বাইরে থেকে দিচ্ছি এর চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তখন এখানে রেডিয়াল পালস পাবো না। সেই জন্য আমি যখন এখানে হাত দিয়ে প্রেসারটা তুলছি, দেখছি 110 তুলেছি পাচ্ছি, 120 তুললাম, দেখি হট করে আর পাচ্ছি না, 130 তুলে দিলাম, আবার নামাচ্ছি, নামিয়ে দেখছি 120তে আবার আমি এখানে পাঁচটা পাচ্ছি। তাহলে কি 120 একটা অরবিটারি পয়েন্টে প্রেসার, যেটা এর রক্ত চলাচলটা বন্ধ করে দিচ্ছে, কারণ এটাই সিস্টোলিক প্রেসার। তার মানে আমি প্যালপেটরি মেথডের সাহায্যে আন্দাজ করে নিলাম যে এর সিস্টোলিক প্রেসারটা 120 মতো। আর এই প্যালপেটরি মেথডে একটাই পাওয়া যায়, সিস্টোলিক প্রেসারটা মাপা যায়, ডায়াস্টোলিক মাপা যায়। ঠিক আছে, অভিজ্ঞতার সাহায্যে বলা যায় কতটা হতে পারে। যারা অনেক মাপছে অভিজ্ঞতা অনুযায়ী এখানকার যে তোমার ওয়াটার হ্যামার পালস যারা বোঝে, পালসের চরিত্র থেকে বলে দিতে পারবে ডায়াস্টোলিক প্রেসার। বলা যায় না, একদম বলা ভুল, কারণ এমনি তোমরা পারবে না, কিন্তু একজন অভিজ্ঞ ম্যান কিন্তু ওই যে পালসের যে এটা না, ওদের ওখানে যখনই ডায়াস্টোল শুরু হবে না, একটা ওয়াটার হ্যামিং হয়, যেটা একটা সেন্সেশন, যেটা ও শেখানো যাবে, বুঝতে পারলে, অভিজ্ঞতার সাহায্যে তোমাকে অর্জন করতে। তো যাক ওটা ছাড়ো, মেনলি আমরা জানবো যে এর ক্ষেত্রে প্যালপেটরি মেথডে আমরা সিস্টোলিক পাবো, কোনো ডায়াস্টোলিক আমরা। ঠিক আছে, আর অস্কালটেটরি মেথডে তো এখানে স্টেটো বসাচ্ছি, এইখানে প্রেসার বাড়াচ্ছি, যে পয়েন্টে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সাউন্ড অফ হয়ে যাবে, আবার নামাচ্ছি, যে পয়েন্টে রক্ত চলাচল সাউন্ড হবে, হার্টে সাউন্ড পাবো। তাহলে এখানে স্টেথোস্কোপ বসাচ্ছি, বসে প্রেসার বাড়াচ্ছি, বাড়িয়ে 140-এ তুলে দিয়েছি, তখন দেখছি কোনো সাউন্ড নেই, নামাচ্ছি, দেখা গেল 124-এ করে একটা আওয়াজ হলো, তারপরে একটা পয়েন্টে এসে দেখলাম জিস, মানে ওখানে ধরো 134-এ আমি শুরু হলো পেলাম, এবার হতে 84-তে এসে তার মানে এখানে হচ্ছে 124টা, এটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, এখানে যেই বন্ধ হয়ে গেল এটা হচ্ছে স্টার্ট। এইভাবে আমরা দুটো প্রেসারকে মাপতে পারি, একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, হ্যাঁ ধরে নাও অ্যাভারেজ এটা হচ্ছে 120, এই এককটা না লিখলে এর কোনো গুরুত্ব থাকবে না। ঠিক আছে, mmHটা লিখতে হবে, হ্যাঁ। আর ডিপি ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে তোমার ধরে নাও এটা 80, এই এই দুটো প্রেসার হচ্ছে অরবিটারি প্রেসার, যেটা ওখানে জানা যায়। এইটা থেকে আমরা আরো দুটো প্রেসার বার করতে পারি, একটা হচ্ছে তোমার মিন প্রেসার, মিন মিন প্রেসার, আর
ব্লাড শেষ করে ফেললাম, নেক্সট দিন আমরা আবার এগিয়ে যাব, এবার পেটে ঢুকে যাব আমরা, ঠিক আছে? ওকে স্যার। আমরা স্যার 100 এর পরে কি ইঞ্জিনিক থেরাপি? এমএম ও এইচসি, মার্কারি মার্কারি ন্যানোমিটারের যে এইচসি, এইচসি মানে হচ্ছে, হ্যাঁ এইচসি মানে হচ্ছে মার্কারি, মার্কারি সাইন হচ্ছে এইচসি। ফিজিক্স পড়েছো? ফিজিক্সে দেখবে মার্কারি চিহ্ন লোহা এফি, হ্যাঁ সেটাই তো লেখে। এটা কার আবার পড়ে আসবে, যেগুলো আজকে রিক্যাপিচুলেট হলো, কতগুলো কোশ্চেন হলো আজকে, হিসাব কোশ্চেন আমি দাগ দিয়ে দিয়েছি। আজ আরেকটা সুযোগ দেবো, এরপরে আমরা পেটে লেগে যাব, ঠিক আছে? বুক থেকে পেটে চলে আসবে, তুমি পেট থেকে শুরু করবে, এদের থেকে বুকটা সম্বন্ধে জেনে নেবে, ঠিক আছে? পরে আমার সময় থাকলে আমি আবার রিক্যাপ করবো। হ্যাঁ হয়তো হয়ে গেল, সব করে দিল, হার্ট লাভ সেগুলো করে আমি এবার পেটে নেমে যাবো, আবার করবো। এটা একটু এগিয়ে দিই, এগিয়ে দিয়ে আবার রিক্যাপ করবো। হ্যাঁ এই তো দিয়ে দিচ্ছি তো, এই তো S3 মানে সিস্টোলিক প্রেসার প্লাস ডায়াস্টোলিক প্রেসার বাই 2, এটাই পাবো। আর পালস প্রেসার হচ্ছে SP মানে সিস্টোলিক প্রেসার মাইনাস DP ডায়াস্টোলিক প্রেসার ইকুয়াল টু পালস প্রেসার, এটাই তো ফর্মুলা, এর পয়লা কোনো ফর্মুলা নেই। এবার তুমি এই সিস্টোলিক প্রেসার ডায়াস্টোলিক প্রেসারটা পিগমো ম্যাগনেটোমিটারের সাহায্যে মাপবে, বুঝেছো? মেপে এইগুলো ক্যালকুলেশন, সেখানে মাপলে পরে তুমি ডাইরেক্টলি সিস্টোলিক প্রেসার পাচ্ছ, ডাইরেক্টলি ডায়াস্টোলিক প্রেসার পেয়ে যাবে। এবার এই দুটো প্রেসারকে নিয়ে তুমি সেখান থেকে মিন প্রেসার বার করবে আর পালস প্রেসার বার করবে। সেটা তো মেডিসিন বলবে, প্যাথোলজি বলবে, এখন ফিজিওলজিতে তোমাদের এই হ্যাঁ আজকে পরের দিন হবে, আজকের সময় চলে গেছে। হ্যাঁ নেক্সট দিনকে আমি তো পেটে ঢুকবো, পেটের পরে আরো তো পড়াবো পেটে কি কি আছে তোমাদের, যেগুলো অন্য স্যার পড়াচ্ছে পেটটা পড়িয়েছে। আমি পেটের মধ্যে সাধারণত তোমার ওই কিডনি, মানে কিডনি মানে হচ্ছে এক্সক্রিটরি অর্গান, আর ওই তোমার জেনিটাল অর্গান, পেলভিক যে অর্গানগুলোর নাম বললাম এইগুলো সিস্টেমাইজ গুলো করে দাও। লিভার পড়িয়েছে তো তোমাদের, ডাইজেস্টিভ সিস্টেম হয়েছে তো, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে লিভার পড়ে যাচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমের দুটো অংশ, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। যখন ডাইজেস্টিভ গ্ল্যান্ডে যাও, লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্ল্যান্ড আমাদের শরীরে, যে ডাইজেশনে হেল্প করে, সেই জন্য ওটা ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে স্টমাকের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, ইন্টেস্টাইনের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, এগুলো সব মিলিয়ে আর মুখগহ্বরে কিছু গ্ল্যান্ড থাকে, এইগুলো টোটাল গুলো নিয়ে হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। পড়ানো হয়নি, ডাইজেস্টিভ সিস্টেমটা পড়া হলে সব এগুলো হয়ে যাবে। আচ্ছা আমি আছি তো, আমি আবার বলে